বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। মানে গত ১৫ বছরে বিভিন্ন দেশে ২৪,০০০ কোটি ডলার অর্থ পাচার করা হয়েছে। এসব অর্থ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে পাচার হয়েছে, যা দেশের উন্নয়ন কার্যক্রমকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ব্যয় হয়েছে তার ৪০% লুটপাটের ঘটনা ঘটেছে। দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। এছাড়া গত ১৫ বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ অর্জন, বিশেষ করে ব্যাংকিং, অবকাঠামো এবং সরকারি খাতের দুর্নীতির বিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়নের আখ্যান ভঙ্গুর ভিত্তির ওপর গড়ে উঠেছে, যা পদ্ধতিগত দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অনিয়মের দ্বারা জর্জরিত। শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন ও ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদন পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি জানতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ পাচার বাংলাদেশের অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি বড় সমস্যা। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে, যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত গড়ে প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশের বার্ষিক জিডিপির ৩.৪%। প্রতিবেদনে কিভাবে এবং কোথায় অর্থ পাচার হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রধানত সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস, বাহামাস এবং অন্যান্য ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে অর্থ পাচার করা হয়েছে। অর্থ পাচারের প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে, মূলত ৩ ভাবে বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে। প্রথম ধাপে প্লেসমেন্ট বা পাচারকৃত অর্থ স্থানান্তর করা হয়। তারপর অর্থকে বিভিন্ন চ্যানেলে সরানো হয় যাতে এর উৎস গোপন করা যায়। তৃতীয় ধাপে অর্থকে বৈধভাবে পুনঃস্থাপন করা হয় যাতে এটি বৈধ উপায়ে দেশে ফিরতে না পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শেল কোম্পানি বা অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তরের একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে আসল মালিকের পরিচয় গোপন রাখা হয় এবং লেনদেনকে বৈধ দেখানোর চেষ্টা করা হয়। এই ধরনের শেল কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে, ফলে পাচারকৃত অর্থ দেশে ফেরানো কঠিন হয়ে পড়ে এবং রাষ্ট্রের অর্থনৈতিক খাত দুর্বল হয়ে যায়। মূলত ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে অর্থ পাচার হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক সুবিধা গ্রহণ করে ঋণ নিয়েছেন এবং সেগুলি পরবর্তীতে পরিশোধ করা হয়নি। অনেকে ব্যাংকের মালিকানা গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাৎ করেছে। এভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত খরচ, অপ্রয়োজনীয় প্রকল্পের বাস্তবায়ন এবং বাজেটের অপব্যবহার দেখা গেছে। দুর্নীতির কারণে সঠিক প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে এবং প্রকল্পের গুণগত মানও কমে গেছে। স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমরা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান, সিপিডির সাবেক এই নির্বাহী পরিচালক, অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। প্রায় 16 বিলিয়ন ডলার গড়ে এটা গিয়েছে। ট্রেড মানি লন্ডারিং বেশি হয়েছে। আগে যদি আমাদের অলিগাররা, যেটা ডক্টর দেবপ্রিয় বললেন, এই চক্র যদি আগে দেশে শ্যাডো ইকোনমিতে বিনিয়োগ করতো তাহলে এটা অবৈধ ছিল, কিন্তু অন্তত দেশে এই টাকাটা বিভিন্ন ভাবে খাটতো।
অধ্যাপক কে এনামুল হক অর্থ পাচার রোধে শ্বেতপত্রে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি এবং অর্থ পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বাধীন তদন্ত সংস্থা গঠন করা, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো প্রয়োজন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আইন এবং নীতিমালা প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনা এড়ানো যায়। অর্থনীতির শ্বেতপত্রে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতে শত শত কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা নষ্ট করেছে। ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং অনিয়মিত ঋণের মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক সুবিধা গ্রহণ করে ঋণ নিয়েছেন এবং সেগুলি পরবর্তীতে পরিশোধ করা হয়নি। অনেকে ব্যাংকের মালিকানা গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাৎ করেছে। অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ ঋণ কেলেঙ্কারি, নন পারফর্মিং লোন বেড়ে গেছে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ব্যাংকিং খাতে অতিরিক্ত ঋণ ও আর্থিক খাত বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ঝুঁকি তৈরি করেছে।